রামিসার বাবার যে আর্তনাদ দেখলাম, আমরা যে চিৎকারটা দেখলাম, তার বাবা যে চিৎকার করে বলতেছে যে আপনারা আমার মেয়ের হত্যার বিচার করতে পারবেন না, আপনারা আমার কাছ থেকে স্ট্যাম্পে লিখে নেন। সালের মার্চ মাসে মাগুরার নাছিয়া হত্যার কথা আপনাদের মনে আছে? সেই মামলায় কি হয়েছে? আসামিদেরকে বিচার হয়েছে, বা বিচার হলেও তার বিচারের যে ফল সেটাকে কার্যকর করা গেছে? এর উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, আসিয়া হত্যার বিচার হয়েছিল এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে 12 কার্যদিবসের মধ্যে আদালত বিচার সম্পন্ন করেছিল। কিন্তু দুর্ভাগ্যের জায়গা অন্য জায়গায়। দুর্ভাগ্যের জায়গাটা হচ্ছে সেই আসামির মৃত্যুদণ্ড আমরা এখন অবধি কার্যকর করতে পারিনি, বা আদালত পারেনি, বা রাষ্ট্র পারেনি। এটার কারণ হচ্ছে আমাদের একটা বিচারিক ত্রুটি, আমি এটাকে ত্রুটিই বলবো। সেটার কারণ হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যেই বিধিবিধান মেনে আমাদের ক্রিমিনাল কোর্টগুলো সাধারণত পরিচালিত হয়ে থাকে, সেইখানকার বিধান অনুযায়ী কোনো সাবঅর্ডিনেট কোর্ট যদি কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে তাহলে সেটা ডেথ রেফারেন্স হিসাবে হাইকোর্টে যাবে, এবং হাইকোর্ট সেটাকে কনফার্ম না করা পর্যন্ত ওই মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, হাইকোর্টে একটা ডেথ রেফারেন্স গেলে সেটা কনফার্ম হতে এত সময় লাগে কেন? এই ক্ষেত্রে আপনাদের একটা তথ্য দেই। 25 মে 2024 তারিখে যুগান্তর পত্রিকায় ডেথ রেফারেন্সের উপরে একটা সংবাদ প্রকাশ করে। সেই সংবাদে ওই তারিখ পর্যন্ত হাইকোর্টের ডেথ রেফারেন্স পেন্ডিং ছিল 1019টি, এবং ডেইলি স্টারের একটা প্রতিবেদনে দেখা যায় যে প্রতি বছর অ্যাভারেজ বাংলাদেশে 200 থেকে 250টির মতো মৃত্যুদণ্ডের আদেশ হয় বিভিন্ন আদালত থেকে, বিভিন্ন সাবঅর্ডিনেট কোর্ট থেকে, এবং এই প্রত্যেকটা মামলাই ডেথ রেফারেন্স হিসাবে হাইকোর্টে যাচ্ছে। তার মানে আমরা যদি ধরি বর্তমানে হাইকোর্টে অ্যাপ্রক্সিমেট 1200-1300 মতো ডেথ রেফারেন্স পেন্ডিং আছে। এইখানে হচ্ছে প্রবলেমটা। এই যে সাম্প্রতিক সময়ে আমরা যে দেখলাম, কালকে নিউজে আমরা যেই রামিসার বাবার যে আর্তনাদ দেখলাম, আমরা যে চিৎকারটা দেখলাম, তার বাবা যে চিৎকার করে বলতেছে যে আপনারা আমার মেয়ের হত্যার বিচার করতে পারবেন না, আপনারা আমার কাছ থেকে স্ট্যাম্পে লিখে নেন, আপনারা এটা পারবেন না, আপনাদের সেই সামর্থ্য নেই। এটার কারণটা কোন জায়গায়? এটার কারণটা হচ্ছে এই জায়গায়, বিচারের যে দীর্ঘসূত্রিতা। দেখেন, আমার কাছে যেটা মনে হয়, আন্দোলনটা আমাদের রেপিস্টদের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে অবশ্যই হতে হবে, সেটা ঠিক আছে। তার আগে আর আন্দোলনটা আর একটা জায়গায় হওয়া দরকার। সেটা হচ্ছে বিচারটাকে কিভাবে দৃষ্টান্তমূলক করা যায় এবং কত দ্রুত সেই রায়টাকে কার্যকর করা যায়। 2025 সালে আসিয়া যখন হত্যা হয়, তারপরে কিন্তু একটা বড় আন্দোলন বাংলাদেশে শুরু হয়, এবং সেই আন্দোলনের প্রেক্ষাপটে 2025 সালের 25 মার্চ তৎকালীন সরকার একটা সংশোধন নিয়ে আসে, বা একটা অধ্যাদেশ জারি করে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করে। দেখেন, ট্রাইব্যুনাল আছে, প্রত্যেকটা জেলাতেই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেখানে বিচারক আছেন। আপনি যদি কোর্টগুলোতে যান দেখবেন সেখানে পর্যাপ্ত স্টাফ নেই। একজন বেসিক কিছু স্টাফ লাগে, একজন পেশকার, বেঞ্চ অফিসার, একজন স্টেনোগ্রাফার, পিয়ন, এরকম কিছু স্টাফ, কমন কিছু স্টাফ লাগে, তাদের সেগুলোও নেই। তো একটা কোর্ট গঠন হয়ে গেল, সে কোনোভাবে বিচার করতেছে, সর্বোচ্চভাবে করলো, তারপরে সে একটা অর্ডার পাস করলো, সেই অর্ডারটা এক্সিকিউট করতে গিয়েই আপনার যত ঝামেলা। আন্দোলন হওয়া উচিত এই জায়গায় যে হাইকোর্ট ডিভিশনাল বেঞ্চ হওয়া উচিত, এইখানে একটা আন্দোলন হওয়া দরকার। কারণ এই ডেথ রেফারেন্সগুলো আইদার কনফার্মেশন হবে না, সাবঅর্ডিনেট কোর্টেই যেই কোর্ট অর্ডার পাস করবে ওই কোর্টে কিন্তু একাধিক জেলা জজ থাকেন, যেমন অনেক ট্রাইব্যুনাল আছে, বিশেষ জজ আদালত আছেন, ডিস্ট্রিক্টের একজন জেলা জজ আছেন, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একজন বিচারক থাকেন। এরকম হ্যাঁ, একটা ডিভিশন বেঞ্চ আপনারা এখানেও করতে পারেন, যে 2জন বিচারকের সমন্বয়ে সাবঅর্ডিনেট কোর্টেই একটা আদালত বসবে, তারা এত কার্যদিবসের মধ্যে এই মৃত্যুদণ্ডটা কনফার্ম করবে। তাদের দৃষ্টিতে যদি ঠিক হয়, হ্যাঁ ঠিক আছে, আপিলের যেই বিধান সেটা থাকবে, সেটা নিয়ে আমার কোনো কথা নাই। কারণ আত্মপক্ষ সমর্থন করার অধিকার হ্যাঁ প্রত্যেকেরই আছে, এটা আমি বিশ্বাস করি।
আমাদের সংবিধানের 100 ধারায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে আসনের কথাটা বলা আছে, সেখানে কিন্তু এটা বলা আছে যে স্থায়ী বেঞ্চ ঢাকাতেই থাকবে, রাজধানীতে থাকবে, কিন্তু রাষ্ট্রপতি চাইলে অস্থায়ী বেঞ্চ স্থাপন করতে পারে। আমাদের যদি কোনো এই ধরনের বিচার, এই ধরনের সেন্সিটিভ হত্যার বিচার যদি আমাদের দ্রুত নিষ্পন্ন করা সম্ভব হয়, কিন্তু আমরা বাধার সম্মুখীন হচ্ছি এটা কার্যকর করতে গিয়ে, তাহলে আমার কাছে মনে হয় যে এই পার্টিকুলার কিছু ইস্যুতে অন্তত বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের অস্থায়ী বেঞ্চ থাকা জরুরি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই ডেথ রেফারেন্স কনফার্মেশন করতে গিয়ে এত লিঙ্গারিংয়ের শিকার হতে হবে না, বছরের পর বছর ঘুরতে হবে না। অপরাধের শাস্তি দেওয়ার উদ্দেশ্য তো শুধু এটা না যে জাস্ট যিনি অপরাধ করছেন তাকে আমরা এলিমিনেট করে দিলাম, বিষয়টা এইখানে না। বিষয়টা এটা আর একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে যে সমাজে একটা মেসেজ দেওয়া যে এই ধরনের অপরাধ যদি আপনি করেন বা আপনি যদি করার জন্য উদ্যোগ নেন, তাহলে আপনাকে এই ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে। এইরকম দৃষ্টান্ত যদি আপনি স্থাপন করতে না পারেন, তাহলে আপনি আদালত যতই করেন, আপনি যতই স্পিডি ট্রায়াল করেন, আলটিমেটলি এটা কোনো ফলপ্রসূ হবে না। সুতরাং রামিসা হত্যা হোক বা আসিয়া হত্যা হোক, আমার মেয়ে হত্যা হোক বা আপনার মেয়ে হত্যা হোক বা আপনার বোন বা যেই হত্যা হোক, মানে যেই এরকম হত্যার শিকার হোক না কেন, আপনার চোখের জল ছাড়া আর কিছুই যাবে না, কারোরই কিছু যায় আসে না। আদালত হয়তো বিচার করে দিবে, কিন্তু আপনি সেটাকে কার্যকর করতে পারবেন না। মৃত্যুদণ্ড দেওয়াটাই যথেষ্ট না যদি সেটাকে কার্যকর করা না যায়। সুতরাং আশা করব যে এই আইনের যত ফাঁকফোকর আছে, আদালতের যে দীর্ঘসূত্রিতা আছে, এই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই দিকে রাষ্ট্র চিন্তা করবে, এবং শিশু ধর্ষণ এবং হত্যার মতো যে জঘন্য অপরাধ যারা করে, তাদের আসলে আমার কাছে মনে হয় এই ধরনের অপরাধীদের আত্মপক্ষ সমর্থনেরও প্রয়োজনীয়তাটা আসে না। কারণ ফর এক্সাম্পল 7 বছরের একটা শিশু, কন্যা শিশুকে রেপ করার পরে আপনি হত্যা করতেছে একটা মানুষ, তাকে আমি অ্যাটলিস্ট মেন্টালি সিক বলবো না, আমি বলবো না যে তার আত্মপক্ষ সমর্থন করার আছে, তার একটা ডিফেন্স থাকবে যে আমি কেন এটা করছি। তার এরকম কোনো ডিফেন্স থাকতে পারে? আমি এটা বিশ্বাস করি না। সুতরাং আমরা এসব থেকে উত্তরণ ঘটুক, এবং আমরা আশা করি যে রাষ্ট্র সেই ব্যবস্থা করবে যে যেখান থেকে প্রকৃত অর্থে, কার্যকর অর্থে একটা সমাধান বা একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আসলে হবে, যেটা মানুষ দেখবে এবং অপরাধীরা সেটা নিয়ে চিন্তিত হবে, ভয় পাবে। ধন্যবাদ।